অন্নপূর্ণা ৩,০০০ টাকা, মহিলাদের ব্যাংকে ঢুকবে এই দু প্রকল্পের টাকাও। তৃণমূলের সবাই চোর নয়, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার। ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন, শাহরুখ খান, অজয় দেবগান, টাইগার শ্রফকে শোকজ নোটিশ। তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কি জানালো আবহাওয়া দপ্তর। আপনি যে বাপ করেছেন, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে নিশানা শাহর। বন্দে মাতরমকে অপমান করেছেন, সোনিয়া গান্ধীর ভূমিকায় তীব্র নিন্দা করছে বললেন শুভেন্দু। কংগ্রেস নেতা ও তার ছেলে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কোপালো দুষ্কৃতীরা, ভয়ঙ্কর ঘটনায় নদিয়ায়। ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, আইনি ব্যবস্থা নিয়েছে বললেন মুখ্যমন্ত্রী। নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী, রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করের। ভাই পেতে পারেন পিএম কিষাণের টাকা, তবে রয়েছে বড় শর্ত, সরকারি নিয়ম জানুন। বিধবা ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে, সব বিধায়কের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী। বাড়ি থাকলেও মিলবে মাসে ৩,০০০ টাকা, অন্নপূর্ণা যোজনায় বড় ছাড় দিল রাজ্য সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন, কি কি শাস্তি হতে পারে জেনে নিন। শুরু হয়ে গেছে ২০২৭ সালের জনগণনা পর্ব। স্বরাষ্ট্র দপ্তর ৪০টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে, যা জনগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা সমস্ত পরিবারগুলোকে জিজ্ঞাসা করবেন। এই সংগ্রহীত তথ্য সরকারকে দেশের জনসংখ্যা, জীবনযাত্রার অবস্থা এবং আর্থসামাজিক কাঠামো বুঝতে সাহায্য করবে। এরই মধ্যে একটি বড় প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি হচ্ছে, জনগণনার সময় কেউ যদি কোনো বিষয় নিয়ে ভুল উত্তর বা তথ্য দেয় তবে কি হবে, এর ফলে কি জেল হতে পারে? তবে চলুন এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক। সঠিক তথ্য প্রদান করা কেন আবশ্যক? আদমশুমারির সময় সঠিক তথ্য প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। ১৯৪৮ সালের আদমশুমারি আইন অনুসারে অনুমোদিত আদমশুমারি কর্মকর্তাদের কাছে সঠিক তথ্য প্রদান করা একটি আইনগত বাধ্যবাধকতা। ধারা ৮ অনুযায়ী জনগণকে আদমশুমারি কর্মকর্তাদের জিজ্ঞাসা করা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হয়। এর উদ্দেশ্য হল জাতীয় পরিকল্পনা এবং নীতি নির্ধারণের জন্য সরকার যেন সঠিক তথ্য পায় তা নিশ্চিত করা। আদমশুমারির তথ্য ভুল থাকলে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য জনসেবা সম্পর্কিত বিষয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। অতএব ইচ্ছাকৃতভাবে কোনো কর্মকর্তাকে বিভ্রান্ত করাকে একটি ছোটোখাটো অপরাধ হিসেবে গণ্য করা যায়। ভুল তথ্য প্রদানে জেল হতে পারে। জনগণনা আইনের ১১ নম্বর ধারায় জনগণনার কাজ সম্পর্কিত কিছু নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। যে কেউ জেনে শুনে মিথ্যে তথ্য প্রদান করলে, তথ্য গোপন করলে বা কোনো জনগণনা কর্মকর্তাকে তার কাজে বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আইনের অধীনে শাস্তির মধ্যে রয়েছে অপরাধ ভেদে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই। তবে এর মানে এই নয় যে যারা অনিচ্ছাকৃতভাবে ভুল উত্তর দেবে তাদের সবাইকে জেলে পাঠানো হবে। এটা বোঝা অত্যন্ত জরুরি যে ধরুন একজন আদমশুমারি কর্মকর্তা একটি বাড়ি কবে তৈরি হয়েছিল তা জিজ্ঞেস করলেন, বাড়ির লোকেদের সঠিক সালটি মনে নেই। এমন পরিস্থিতিতে একটি মন গড়া তারিখ বলার চেয়ে আমি জানি না বলাই বেশি নিরাপদ। সহজ কথায় নাগরিকদের উচিত অনুমান করা বা ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করার পরিবর্তে সততার সাথে উত্তর দেওয়া এবং নিজেদের জ্ঞান অনুযায়ী সঠিক তথ্য প্রদান করা। ভুল তথ্য প্রদানে আদমশুমারি কর্মকর্তাদেরও কী শাস্তি হয়? আইন শুধু সাধারণ নাগরিকদের ওপরই প্রযোজ্য নয়, আদমশুমারি কর্মকর্তাদেরও তাদের কর্তব্য সঠিকভাবে পালন করার কথা বলে। যদি কোনো গণনাকারী ইচ্ছাকৃতভাবে কোনো পরিবার থেকে প্রাপ্ত সঠিক তথ্য পরিবর্তন করে আদমশুমারি ফর্মে বা ডিজিটাল সিস্টেমে ভুল তথ্য দেন, তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। খারাপ ব্যবহার, দায়িত্ব পালনে রাজি না থাকা বা আদমশুমারির নিয়ম লঙ্ঘনের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আদমশুমারি প্রক্রিয়া ব্যবহার করে অপ্রয়োজনীয় ভুল বা অনুপযুক্ত প্রশ্ন জিজ্ঞেস করার অনুমতি তাদের নেই। তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কি জানালো আবহাওয়া দপ্তর। এখনই কাটছে না দুর্যোগ। আগামী মঙ্গলবার অর্থাৎ 18 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে জুড়ে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে সতর্কতাও। দক্ষিণবঙ্গের 3 জেলার কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে কমলা সতর্কতা, ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই দুই জেলার দু এক জায়গায় হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এবং হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 17 আগস্ট সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি হবে। কিছু জেলায় অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে 20 সেন্টিমিটারেরও বেশি। সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিরিক্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জারি রয়েছে লাল সতর্কতা। 7 থেকে 20 সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই দুই জেলার দু এক জায়গায় হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বইবে ঝোড়ো হাওয়া এবং তার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 18 আগস্ট মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই 5 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় দু এক জায়গায় হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এবং সেখানে হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। নদিয়ায় কংগ্রেসের কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী। রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের। স্বাধীনতা দিবসের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান খুনে জোর রাজনৈতিক চর্চা চলছে। ঘটনায় নাম জড়িয়েছে হরনগর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জুব্বার শেখের। পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই জুব্বার শেখের স্ত্রী ফতেমা বিবি এবং তার ঘনিষ্ঠ সাহেব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। কংগ্রেস কর্মী খুনে আজ রবিবার রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এ রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠ রোধ করার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই। নদিয়ার মৃত কংগ্রেস নেতা আনিসুর রহমান প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন বলে দলীয় সূত্রে খবর। খুনের যথাযথ তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি। অধীর সামাজিক মাধ্যমে লিখেছেন, নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্রের হত্যার তীব্রতম ভাষায় নিন্দা ও ধিক্কার জানায়। ভয় আউট, ভরসা ইনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। সেখানে স্বাধীনতা দিবসের দিনে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা ও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়। এই কঠিন সময় কংগ্রেস শোকাহত পরিবারের পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। এই গাড়ি করেই ফিরছিলেন বাবা ছেলে। নিজস্ব চিত্র। গতকাল শনিবার রাত আনুমানিক 9টা নাগাদ আনিসুর রহমান তার ছেলে আবু সুফিয়ানকে স্টেশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় নাগাদি রেল আন্ডারপাস সংলগ্ন এলাকায় একটি কালো স্করপিও গাড়ি তাদের পথ আটকায়। এরপর গাড়ি থেকে নামিয়ে দুজনকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দুজন লুটিয়ে পড়েন তারা। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বাবা ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। সুপারি কিলার দিয়ে দুজনকে কি খুন করানো হলো সেই প্রশ্ন উঠেছে। হত্যাকারীদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই জুব্বার শেখের স্ত্রী ফতেমা বিবি এবং তার ঘনিষ্ঠ সাহেব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজ চলছে। রবিবার সকালে দুটি মৃতদেহ কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ফরেন্সিক পরীক্ষা ও ময়নাতদন্তে একই হাসপাতালে করা হোক। সেই দাবির ভিত্তিতে কল্যাণীর জেএনএম হাসপাতালে ফরেন্সিক পরীক্ষা ও ময়নাতদন্তের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর। আপনি যে পাপ করেছেন, বন্দে মাতারাম বিতর্কে সোনিয়াকে নিশানা শাহর। কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতারাম মাঝপথে থামিয়ে দেওয়ার অভিযোগ বাড়ছে বিতর্ক। এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, রাষ্ট্রীয় গীত বন্দে মাতারামের প্রতি চরম অসম্মান দেখিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
এই ঘটনায় বিরোধী দলকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি। রবিবার রাজস্থানের চিত্তরগড়ে একটি জনসভায় শাহ বলেন, বন্দে মাতরম চলাকালীন কংগ্রেস নেত্রী সোনিয়াজি কংগ্রেস সভাপতিকে তা থামিয়ে দিতে বলেছিলেন। টেলিভিশনে আমরা সবাই এই ঘটনা দেখেছি। তিনি আরও বলেন, কেউ কিভাবে বন্দে মাতরমের গান অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা ভাবতে পারেন? কংগ্রেসের সদস্যদের লজ্জিত হওয়া উচিত। শাহের দাবি, ভোট ব্যাংকের রাজনীতির ওপর নির্ভর করতে গিয়ে বন্দে মাতরমের সঙ্গে জড়িয়ে থাকা আত্মত্যাগের ইতিহাস ভুলে গিয়েছে কংগ্রেস। তিনি বলেন, হাজার হাজার মানুষের ফাঁসির দড়ি পড়েছেন, গুলি ও লাঠির আঘাত সহ্য করেছেন এবং বছরের পর বছর কারাবন্দী থেকেছেন। যদি এতটুকু লজ্জাবোধ থেকে থাকে তাহলে হাত জোর করে বঙ্কিমবাবুর অমর আত্মা এবং দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। সোনিয়াজি, দেশের 140 কোটি মানুষ আপনাকে দেখছে। আপনি যে পাপ করেছেন এই দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। কি বলছে কংগ্রেস? অমিত শাহের অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে কংগ্রেস। দলের দাবি, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের জন্য একটি চেয়ার আনার নির্দেশ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের মুখপাত্র উদিত রাজ অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার অভিযোগ, মানুষকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর ঘোরাতেই বিজেপি একটি মিথ্যে বিতর্ক তৈরি করেছে। উদিত রাজ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। সোনিয়া গান্ধী এমন কিছু করেননি। আমাদের কংগ্রেস সভাপতির স্বাস্থ্য ভালো নেই, তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। তাই সোনিয়া গান্ধী বন্দে মাতরম থামানোর জন্য নয়, অনুষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ইঙ্গিত করেছিলেন। ছেড়েছিলেন মমতার সঙ্গ কেউ ব্ল্যাকমেল করতে পারে। আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, ভোটের পর অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছেড়েছিলেন মমতার সঙ্গ। তার তৈরি করা কমিটি থেকেও রিজাইন করেছিলেন তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা। তাকে ভয় দেখিয়ে থাকতে পারে, কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারে। প্রাক্তন মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্কের কথা জানিয়ে শুভেন্দু আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, তার সুইসাইড নোট, মোবাইল ফোন খতিয়ে দেখা হবে। শুভেন্দুর কথায়, সকালেই জেনেছি, অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, অনেক দিন ধরে একসঙ্গে কাজ করেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মেসেজ করেছিলাম, আশিসের পরিবারের সঙ্গে কথা হয়েছে, কেউ ভয় দেখিয়েছে কিনা খতিয়ে দেখতে হবে। আমি শকড। ময়নাতদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য পুলিশ জেলাশাসককে নির্দেশ দিয়েছে। রবিবার সকালে নিজের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। সকালেই মৃত্যুর খবর পান মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিক বৈঠকে জানান, সাংসদ অসিত তাকে ফোন করে বলেন যে আশিসের পরিবারের সদস্যরা তার সঙ্গে কথা বলতে চান। এরপরেই অসিতের ফোনে নিজে ভিডিও কল করেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যরা তাকে জানান, বিজেপি নেতাকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আশিসের। তাকে হারানোর পর বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তার বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন। আশিসের বিরুদ্ধে কোনো এফআইআরও ছিল না, তবে অভিযোগ থাকতে পারে। পুলিশ কখনো তাকে থানায় পর্যন্ত ডাকেনি বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, সৎ মানুষ ছিলেন। তবে তিনি যাদের সঙ্গে রাজনীতি করতেন তাদের ব্যাপারে বলতে পারবো না। এ বিষয়ে বলতে গিয়ে বকটুই কাণ্ডের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। জানা গিয়েছে, টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দুর্নীতিতে আশিসের নাম জড়িয়েছিল। এই অপমান সহ্য করতে পারেননি তিনি। এই নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। সুইসাইড নোটে আশিস লেখেন, তাকে মেলাইন করা হয়েছে।